নমস্কার, আপনাদের স্বাগত জানাই সংবাদ সফরে। আমি দোয়েল। আজ আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই হেডলাইন্স। অমিত শাহ নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ভোটের আগেই এই কোন তথ্য ফাঁস শুভেন্দুর? সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, কেন সময় চাইছেন এজেন্সি? মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা। চলতি অধিবেশনে সংসদে প্রস্তাবের সম্ভাবনা। এসআইআর বিরোধিতা একেবারে তুঙ্গে। এপস্টিন ফাইল প্রকাশ ঘিরে ক্লিন্টন পরিবারকে নিয়ে নতুন বিতর্ক, কি বলছে প্রকাশিত নথি? সংবিধান না মানলে ভারত ছাড়ুন, গোপনীয়তা নীতি নিয়ে মেটা ও হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। 6 বার চিঠি লিখেছি, 24 বছর পর হঠাৎ করে নির্বাচনের আগে এসআইআর কেন? কালো পোশাকে বঙ্গভবনে সোচ্চার মমতা। যেখানে বিপ্লব যান সেখানে সোনা ফলে। বিধানসভায় শুভেন্দুদের ঘরে রুদ্ধদ্বার বৈঠকে ত্রিপুরার প্রাক্তন সিএম। গণতন্ত্রের ওপর কলঙ্ক, লোকসভায় কথা বলতে না দেওয়ায় অভিযোগে স্পিকারকে চিঠি রাহুল গান্ধীর। নির্বাচনে জিততে ছোট্ট মেয়েকে খুন করল বাবা, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে। গেরুয়া রাজ্যে ধর্মান্তকরণের বিরুদ্ধে চলল বেলাগাম বুলডোজার। মাধ্যমিক পরীক্ষার মাঝেই প্রকাশ্য দিবালোকে কিশোরের গলায় ধারালো অস্ত্রের কোপ গাজলে, আটক আর এক কিশোর। ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী, দেখা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মায়ের। কলকাতায় ফের ভূমিকম্প, রাতের শহরে দুলে উঠল মাটি, কম্পনের মাত্র উদ্বিগ্ন হওয়ার মতো। বাংলাদেশে হিন্দু নির্যাতনে মৌলবাদীদের সঙ্গে হাত মেলালো সেনাবাহিনী। 50 থেকে এক ধাক্কায় ট্যারিফস কমে 18%। নয়া চুক্তিতে চায়না, পাকিস্তান, বাংলাদেশের অনেক এগিয়ে গেল ভারত। ন্যায্য সমঝোতার শর্তে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত, শুল্ক কমে স্বস্তি ভারতের। 9 বছর প্রেমের পর বিয়ে, 2 মাসের মধ্যেই স্বামীকে খুন করলেন স্ত্রী, উত্তরপ্রদেশের বারেলিতে। ঠাকুমার ভুল চিকিৎসায় মৃত্যুর জের, চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে খুন বর্ধমানে, আত্মসমর্পণ যুবকের। আলিপুরদুয়ারের পুঁটিমারিতে গাড়ি দুর্ঘটনা, মৃত 3। বালিগঞ্জ স্টেশনে ফুটব্রিজ থেকে আত্মঘাতী ঝাঁপ, ট্রেনের মাথায় ঝলসে গেল যুবক, বন্ধ ট্রেন চলাচল। ছাগল চুরি করে পিকনিক নিয়ে বচসায় চুচুড়াই বন্ধুকে খুন, 2 যুবকের যাবজ্জীবন। ডিজিটাল চলবে, ব্রাঞ্চ বন্ধ ফেব্রুয়ারিতে, 9 দিন ব্যাংক হলিডে। ভারত ম্যাচ বয়কট করে বিপাকে পাকিস্তান, পাশে নেই কোনো দেশ, লাগাতার অনুরোধের পরেও এক ঘরে নকভিদের বোর্ড। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল ইডির মামলার শুনানি। সোমবার রাতে সুপ্রিম কোর্টে হলফনামা নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায়, ইডির তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ইডি হলফনামার জবাব দিতে সময় চেয়ে নেয়। তারপরে সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেয় পরের মঙ্গলবার পর্যন্ত। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী মঙ্গলবার, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি। ইডির তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ইডির দাবি খারিজ করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের তরফে। তারই উত্তর দেওয়ার জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। গত 15ই জানুয়ারি সর্বোচ্চ আদালত সব পক্ষকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলে। কিন্তু সূত্রের খবর, গত রবিবার ও সোমবার রাজ্য সরকারের তরফে হলফনামা দেওয়া হয়েছে। সেগুলির উত্তর দেওয়ার জন্য ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছে। এই কারণে মঙ্গলবার হলো না শুনানি। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি ঘিরে এইবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আজ এই মামলার শুনানিতে মেটা কর্তৃপক্ষকে কার্যত ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় যে নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিয়ে কোনো রকম ছেলেখেলা বরদাস্ত করা হবে না। আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে ভারতের মানুষের ব্যক্তিগত তথ্যের সামান্য অংশ অনুমতি ছাড়া ভাগ করা চলবে না। 2021 সালে হোয়াটসঅ্যাপ নতুন প্রাইভেসি পলিসি চালু করেছিল, আর সেই বিষয়টি নিয়েই আদালতে মামলা চলছে। শুনানিতে
শুনানিতে কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার বক্তব্য যে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারকারীদের তথ্য ভাগ করার জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তা কার্যত শোষণমূলক। সলিসিটর জেনারেলের বক্তব্যের পর প্রধান বিচারপতি আরও কঠোর সুরে বলেন যে আপনারা যদি ভারতের সংবিধান মেনে চলতে না পারেন তাহলে এই দেশে ব্যবসা করার কোনো অধিকার নেই। কোনো ভারতীয় নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে কোনো আপোষ করতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ বাড়ালো বিজেপি। অধিবেশন শুরুর ঠিক আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের ঘরে প্রায় 40 মিনিটের এক দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক সারলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গেরুয়া শিবিরের এই রণকৌশল বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএল সন্তোষ বিজেপি বিধায়কদের কিছু বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলি বাস্তবায়িত করতেই বিপ্লব দেবের এই সফর। শুভেন্দু বলেন, বিপ্লব দেবের সাংগঠনিক দক্ষতায় ত্রিপুরায় বিজেপি শূন্য থেকে ক্ষমতায় এসেছিলেন। তিনি সেখানেই যান শোনা ফলে এবার তার ছোঁয়ায় বাংলাতেও 77 থেকে বিজেপি সরকার গড়ার পথে এগোবে। বিপ্লব দেব তার বক্তব্যে সরাসরি নিশানা করেন শাসক দল তৃণমূলকে। তিনি বলেন, বাংলার মানুষকে জঙ্গলরাজ থেকে মুক্তি দেওয়াই আমাদের লক্ষ্য। মোদিজির আদর্শে যুবক যুবতীদের কর্মসংস্থান এবং মহিলাদের সুরক্ষার বিষয়টি আমরা সুনিশ্চিত করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু বাজেট অধিবেশনে শাসক দলকে কোন কোন অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে তারই ব্লুপ্রিন্ট আজ তৈরি হয়ে গেল এই গোপন বৈঠকে। মহারাষ্ট্রের নান্দেড় জেলার কেরুর গ্রামে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার জন্য এক ব্যক্তি নিজের 6 বছর বয়সী মেয়ে প্রাচীকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে যে পাণ্ডুরং কন্ডমাঙ্গল নামে ওই ব্যক্তি 3 সন্তানের বাবা, যার মধ্যে একটি ছেলে এবং জুড়ো 2 মেয়ে ছিল। মহারাষ্ট্রের বিধান অনুযায়ী যারা 2 ছেলের বেশি সন্তান রয়েছে তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেন না এবং এই 2 ছেলের নীতি ছিল তার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার পথে বাধা। পুলিশ জানিয়েছে পাণ্ডুরং প্রথমে মেয়েকে দত্তক দেওয়া বা চর পথে ফেলে দেওয়ার মতো বিকল্প ভাবেন, কিন্তু এগুলো কার্যকর হয়নি। এরপর তিনি পরিকল্পনা করেন মেয়েটিকে নিজাম সাগর খালে নিয়ে গিয়ে পানিতে ধাক্কা দিয়ে হত্যা করার। 29 জানুয়ারি তিনি মেয়েটিকে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানার নিজামাবাদ জেলার খালে নিয়ে যান এবং তাকে বেআইনিভাবে জলে ফেলে দেন। খালের ধারে কাজ করা কিছু কৃষক শিশুর দেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ যখন মৃত শিশুর ছবি সামাজিক মাধ্যমে ছড়ায় তখন তার গ্রামের কেউই তাকে চিনে পুলিশকে জানায়। এরপর তদন্তে পাণ্ডুরংকে তলব করা হলে তিনি প্রথমে মিথ্যা বলার চেষ্টা করেন, পরে পরীক্ষার মাধ্যমে স্বীকারোক্তি দেন যে নিজেরই মেয়েকে হত্যা করেছেন। এই ঘটনার সঙ্গে গ্রামের সরপঞ্চ গণেশ শিন্ডের সহায়তার অভিযোগও উঠেছে এবং উভয়কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা দেশে ওয়াইড নিন্দা ও উত্তেজনা সৃষ্টি করেছে এবং নির্বাচনের যোগ্যতা, নিয়ম ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্টের দাবি তুলে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের শাসক দলের স্বার্থে কাজ করছে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনের পদে থাকা সাংবিধানিক মর্যাদার পরিপন্থী বলেই তার ইমপিচমেন্ট প্রয়োজন। এমনই দাবি তৃণমূল নেত্রী। নবান্ন ও দলের একাধিক কর্মসূচিতে মমতা বলেন, নির্বাচন কমিশন যদি সংবিধান না মানে তবে সেই কমিশনারের পদে থাকার অধিকার নেই। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, নির্বাচনী আচরণবিধি প্রয়োগ সব ক্ষেত্রেই পক্ষপাতিত্বের অভিযোগ সামনে আসছে। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলিকে নিশানা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তৃণমূল কংগ্রেসের মতে গণতন্ত্রের মূল স্তম্ভগুলির মধ্যে নির্বাচন কমিশন অন্যতম। সেই প্রতিষ্ঠান যদি রাজনৈতিক প্রভাবাধীন হয়ে পড়ে তবে সাধারণ মানুষের ভোটাধিকারই বিপন্ন হবে। তাই সাংবিধানিক পথেই ইমপিচমেন্টের প্রশ্ন তোলা হচ্ছে বলে জানিয়েছে দল। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই কমিশনের উপর চাপ তৈরি করতে চাইছেন বলে পাল্টা আক্রমণ শাসক দলের। এই দাবিকে ঘিরে আইন ও রাজনীতির ময়দানে নতুন বিতর্ক শুরু হয়েছে। সাংবিধানিকভাবে মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট একটি জটিল ও বিরল প্রক্রিয়া। ফলে মমতার এই বক্তব্যে আদৌ রাজনৈতিক চাপ তৈরির কৌশল নাকি বড় কোনো সাংবিধানিক লড়াইয়ে ইঙ্গিত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এপস্টিন ফাইল প্রকাশ ঘিরে ক্লিনটন পরিবার
সাবেক প্রেসিডেন্ট বিল ও হিলারি ক্লিন্টন ও বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ জেফ্রি এপস্টিনের সংক্রান্ত প্রায় 3 মিলিয়ন পৃষ্ঠা নথি প্রকাশ করেছে, যার ফলে বহু উচ্চ পর্যায়ের ব্যক্তি, রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির নাম ও ছবি সামনে এসেছে। যদিও অনেক অংশ লালচে লালদ রেডাক্টেড করা হয়েছে। কি আছে নতুন নথিতে? প্রকাশিত নথিগুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম ও কিছু ছবি এসেছে, যেমন ক্লিন্টনকে গিলেন ম্যাক্সওয়েল ও অন্যান্যদের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি এবং যোগাযোগের তথ্য। তবে যদিও তার নাম ও কিছু ছবি আছে, নথিগুলি সরাসরি কোনো অপরাধ প্রমাণ করে না এবং তাতে ক্লিন্টনের বিরুদ্ধে যৌন অপরাধের প্রমাণ নেই বলে বিশ্লেষকের বলেছেন। এর আগেও তার নাম এপস্টিনের প্লেনে ফ্লাইট লগই উঠে এসেছে। ক্লিন্টন দাবি করেছেন এই ভ্রমণগুলি মানবিক বা দাতব্য কার্যক্রমের সাথে সম্পর্কিত ছিল এবং তিনি অপরাধের ব্যাপারে অবগত ছিলেন না। ক্লিন্টন পরিবার কি বলছে? বিল ক্লিন্টনের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে, যেখানে তাদের ভাষ্য নথি প্রকাশ ও সীমিত ও নির্বাচিতভাবে করা হয়েছে এবং এটি কাউকে রক্ষা করতে এমনভাবে সাজানো হয়েছে বলে অভিযুক্ত করা হয়। তারা দাবি করছেন সব নথি ও প্রমাণ প্রকাশ করা হচ্ছে এবং সম্পূর্ণ নথি উন্মুক্ত করতে হবে। পাশাপাশি সব নথি এখনও প্রকাশিত হয়নি এবং বিরোধীরা বলছেন বিচার বিভাগ অনেক তথ্য লুকিয়ে রেখেছে বা অতিরিক্ত রেডাক্ট করেছে। বিশাল বিতর্কের পেছনের কারণ, এপস্টিনের নথিগুলির প্রকাশ দীর্ঘদিনের ধরে অপেক্ষিত ছিল এবং এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্যেই কিছু তথ্য বেশি বা কম প্রকাশ করা হচ্ছে এবং বিভিন্ন পক্ষ এ নিয়ে একে অপরের দিকে ইঙ্গিত করছে। মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন একটি ইঙ্গিত দিল ইরান। ন্যায্য সমঝোতার শর্তে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়ে দিল তেহরান। দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে ইরানের এই বার্তা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইরানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সংলাপের বিরোধী নয়, তবে কোনো চাপ, হুমকি বা একতরফা শর্ত মেনে আলোচনায় বসবে না। ইরানের বক্তব্য, আলোচনার ভিত্তি হতে পারে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের স্বীকৃতি এবং পূর্ববর্তী চুক্তির প্রতি দায়বদ্ধতা। বিশেষ করে 2015 সালের পরমাণু চুক্তি থেকে আমেরিকার একতরফা সরে যাওয়াকে তারা এখনও বিশ্বাসভঙ্গ হিসেবেই দেখছে। তেহরানের দাবি, যদি আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে সদিচ্ছা প্রমাণ করে, তবে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। ইরান স্পষ্ট করেছে, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আত্মসমর্পণের বিষয় নয়। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে সংযত প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। মার্কিন প্রশাসনের বক্তব্য, তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তাদের উদ্বেগ রয়ে গেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার পথ খোলা রাখতে চাইছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই বার্তা গুরুত্বপূর্ণ, কারণ ইরান আমেরিকা সম্পর্কের উন্নতি হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে। তবে বাস্তব আলোচনায় পৌঁছতে এখনও বহু বাধা ও অবিশ্বাসের দেওয়াল টপকাতে হবে। সেই বাস্তবতা অস্বীকার করছে না কোনো পক্ষই।